দর্শক, স্বাগত এই সময়। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব কোভিড পরিস্থিতি নিয়ে। দীর্ঘদিন যাবতই এই করোনার সমস্যায় ভুগছে সারা বিশ্ব, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এমন একটি প্রেক্ষাপটে আগামী বুধবার থেকে কঠোর লকডাউন বা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যু কমছে না। এসব পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আমরা তিনজন সিনিয়র সাংবাদিককে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক কাজী রওনাক হোসেন, আছেন জনাব জাকারিয়া কাজল এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব জাকারিয়া কাজল আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঈদের আগেও আপনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন এবং টিকা নিয়ে, লকডাউন নিয়ে কিছু কথা বলে গেছিলেন। আমরা দেখলাম ঈদের 8 দিন যে লকডাউন শিথিল হয়েছিল, আপনার কথা অনেকাংশেই সে কথাগুলোর সাথে আমরা মিল পেয়েছি, যদিও সেটা আমরা আশা করি নাই, কাঙ্ক্ষিত ছিল না, বরং সংক্রমণ কমার জন্য এই কথাগুলো অসত্য হলেই ভালো হতো। কিন্তু বাস্তবে তা হয়নি। মানুষ ঈদে বাড়ি গেছে এক ধরনের ঝুঁকি নিয়ে। যাই হোক, তো আমরা দেখলাম যে আগামী 11ই আগস্ট অর্থাৎ বুধবার থেকে যে কঠোর লকডাউন চলছিল, সেই লকডাউনটা শিথিল করা হয়েছে। ধাপে ধাপে লকডাউন শিথিল করা হবে, গণপরিবহন চলবে, শপিং মল খুলবে, শর্ত সাপেক্ষে অফিস আদালতও কাজ শুরু হবে। তো আপনার কাছ থেকে আমার জানার বিষয় যে বিধিনিষেধ শেষ হওয়ার 2 দিন আগে আজকের পরিস্থিতি কিন্তু অলমোস্ট শহরের স্বাভাবিক। কি বলবেন? সংক্রমণ আজকে ঢাকা শহর দেখলে একমাত্র বাস ছাড়া তো সবকিছুই জ্যাম সবই আছে। একটা বিষয় আমাদের একটু মাথায় নিতে হবে যে এই বিধিনিষেধ আপনি কতদিন চালাবেন। আপনি সকল কিছু বন্ধ রেখে আপনি কি পারছেন সকল কিছু বন্ধ রাখতে? কঠোরতম বিধিনিষেধ যখন ছিল তখনও তো আমরা দেখছি রাস্তায় মানুষ, এর বাস্তব প্রেক্ষিত আছে, কারণ আছে, সবই ঠিক আছে। এই জন্যই সবকিছু বন্ধ রেখে আসলে কতদিন আমরা চলতে পারবো এটা একটা অনিশ্চিত যাত্রা, তাই না? সরকার এই যে 11 তারিখ থেকে তুলে নিচ্ছে, তারপরে কিন্তু যেমন অনেক কিছু ক্ষেত্রে আবার থাকছে, যেমন আপনার রিসোর্টগুলি বা কমিউনিটি সেন্টার, পর্যটন কেন্দ্রগুলো, স্কুল কলেজ, এই দুটোই, মানে এটা নিয়েও তো কথা হচ্ছে। বড় বৃহৎ পরিসরে মোটামুটি এই দুটোই বন্ধ, আর না হলে সবই না। যেমন ধরুন গণপরিবহন, যেটা বলা হয়েছে যে গণপরিবহন চলবে, অর্ধেক বাস চলবে। আমার মনে এই কথাগুলি না বলে, পুরোটা মানে কথাগুলি না বলেই ভালো ছিল। কিন্তু অর্ধেক কিভাবে চলবে? আপনি সেই অর্ধেক পরিমাপ করবেন কিভাবে? যে কথাগুলি আপনি বাস্তবায়ন করতে পারবেন না, সেগুলি যদি রাষ্ট্রীয় পর্যায়ে বলা হয় তাহলে বিষয়টা খেলো হয়ে যায়। কাজে এই কথন বক্তব্যের বেলা একটু সাবধান হতে হবে। কারণ আপনি দেখেন একটু আগে একজন মন্ত্রী বলছিলেন কদিন আগে যে টিকার সার্টিফিকেট বেরোতে হবে। তো এই সমস্ত কথাবার্তায় যেটা হয়, মানুষের সরকারি ঘোষণার উপর আস্থা কমে যায়। মানে আপনি যখন একটা কথা বলে এটা থেকে আবার সরে আসবেন, তখন আস্থাটা কমে যায়। এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং যদি আপনি লকডাউনের কথা বলেন, আপনারা দেখেন মৃত্যু কিন্তু বাড়ছে প্রতিদিনই, কিন্তু 200-র নিচে তো আর নামছে না। আজকে 245। হ্যাঁ, সংক্রমণ কমছে, আমরা বলছি কমছে, মানে 30 থেকে 27 হচ্ছে 25। এটা আমরা আত্মতুষ্টির জন্য কমছে বলতে পারি, কিন্তু অবস্থান নিরিখে কিন্তু 25% অনেক, তাই না? তারপরেও কেন খুলে দেওয়া হলো? কথাটা হলো আপনি কতদিন বন্ধ রাখবেন? আমার অর্থনীতি কতদিনের এই চাপ নিতে পারবে? জীবন জীবিকার যে বৃত্তে আমরা ঘুরছি, হ্যাঁ, কেউ বলছেন জীবন বাঁচাতে জীবিকা প্রয়োজন, আবার কেউ বলছে যে জীবন না থাকলে জীবিকা দিয়ে কি হবে। তারপরেও বাস্তবতা হচ্ছে যারা ক্ষুদ্র ব্যবসায়ী, যারা দোকান কর্মচারী, যারা হোটেল রেস্তোরাঁর কর্মচারী, তাদেরকে তো আমরা আমাদের এই অর্থনৈতিক প্রেক্ষিতে সাপোর্টটা আমরা দিতে পারছি না। তো তাদের বক্তব্য হচ্ছে করোনায় মরার চেয়ে, না খেয়ে মরার চেয়ে করোনায় মরা ভালো। তো একটা সরকারের তো সব দিকেই খেয়াল রাখতে হবে। তারপরেও কিন্তু মাননীয় প্রতিমন্ত্রী কালকে কিন্তু একটা কথা বলেছেন যে আমরা ছেড়ে দিয়ে দেখছি, যদি প্রয়োজন হয়, আবার যদি বাড়ে তাহলে আমরা এটা আসলে এটা ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ আমাদের দেশ তো এরকম না যে আপনি ঘরে থাকবেন, প্রতিটি মানুষকেই তার নিত্যবার একদম জরুরি প্রয়োজনটা মেটাতে পারবে সেই অর্থনৈতিক সামর্থ্য আমাদের নাই। সে মেকানিজমের বেলায় আমাদের ঘাটতি আছে। দুটোই সত্য কথা। আপনি এই যেমন ধরেন যে কিছু পয়সা করি প্রণোদনা দেওয়া নিয়ে তো অনেক অভিযোগ এসছে, তাই না? কারণ একটা হলো মেকানিজমেও আমরা একদম 100% পারফেক্ট না, আর আমাদের অর্থনৈতিক সেই
সক্ষমতাও নেই, কাজে বিবেচনা করে এটা ছাড়তে হয়েছে। জি জনাব রওনক হোসেন। আমি কিছু কথা অবশ্য ঈদের আগে আপনাদের এই অনুষ্ঠানে বলে গেছিলাম, একই অনুষ্ঠানে, এবং আমি কিন্তু যে কথাটা বলেছিলাম আমি আবারও রিপিট করতে চাই, লকডাউন ইজ নট দ্য সলিউশন। অন্তত আমাদের দেশের প্রেক্ষাপটে শুধুমাত্র লকডাউন ঘোষণা দিয়ে হবে না, কারণ আমরা তো যেটা হওয়া উচিত, অর্থাৎ সত্যিকার লকডাউন যেটা হওয়া উচিত সেটা আমরা এখনো করতে পারি নাই, আর ভবিষ্যতেও পারবো না। কারণ এই লকডাউন আছে লকডাউন নাই এই খেলা আমরা করছি আজকে প্রায় 1.5 বছরের উপরে। কিন্তু তাছাড়া পথ কি? লকডাউন ছাড়া তো সংক্রমণ হয় আপনাকে টিকা দিতে হবে, না হলে আপনাকে সংক্রমণ কমানোর জন্য এখন এই মানে বিধিনিষেধটা থাকতে হবে না। কিন্তু লকডাউন দিয়ে আপনি কি বিধিনিষেধ করছেন? লকডাউন দিয়ে যেটা হচ্ছে যে এই যে ঈদের আগে লকডাউন দেওয়া হলো কিন্তু লোকজন সব চলে গেল, এই যে চলে গেল, তখন যদি গণপরিবহন থাকতো তাহলে পরে সংক্রমণটা কম হতো, কিন্তু সংক্রমণটা বেশি হয়েছে কারণ এই যে মানে বাস, তারপরে প্রাইভেট কার বা ট্রাক যেভাবে পেরেছে সেভাবে চলে গেছে। আবার যখন গার্মেন্টসের এরা ফিরে এলো তখন তাদের আসা কোনো বন্দোবস্ত নাই। এই যে অদ্ভুত একটা ব্যাপার। তারপরে আমি তো বুঝলাম না যে কার মাথা থেকে এই উর্বর বক্তব্যটা আসলো যে গণপরিবহন চলবে অর্ধেক, মানে ক্যাপাসিটি ফুল ক্যাপাসিটিতে পরিবহন চলবে কিন্তু অর্ধেক কেন? অর্ধেক মানেই তো হলো যে আবারও লোকজনকে যাতায়াতি ঠেলাঠেলি করার একটা সুযোগ করে দেয়। সেটা হলো আপনি অর্ধেক পরিমাপ করবেন কিভাবে? না, সেটা তো করার কোনো সুযোগই নাই। বিষয় যেটা মানে জাকারিয়া কাজল বলছিলেন, সেটা পরিমাপ আপনি কিভাবে করবেন? শহরে কি পরিমাণ গণপরিবহন আছে আর শহরের বাইরে যা আছে এগুলো সব মিলে আপনি মানে কাকে আপনি এই এটা তৈরি করবেন কিভাবে? না, সে কথাটাই আমি বলতে চাচ্ছি যে আসলে এটা তো একেবারে একটা উদ্ভট একটা চিন্তাধারা এবং উদ্ভট একটা কথন যে গণপরিবহন চলবে, অর্ধেক গণপরিবহন চলবে। আর যে কথাটা আমি বলছিলাম যে তাহলে কি করণীয়, আমি কিন্তু আবারও আজকে স্পষ্টভাবে বলছি, কেউ যদি মনে করে যে 1 মাস না 3 মাস কড়া লকডাউন দিব এবং করোনা চলে যাবে, সেটা কিন্তু ভুল। লকডাউন কিন্তু সংক্রমণ তো সংক্রমণ কমবে এবং সংক্রমণ কমানোর কিন্তু বিকল্প পন্থা আছে। যে জিনিসটা আমি বারবার বলেছিলাম যে আপনারা ইনশিওর করেন মাস্কটা, আপনারা ইনশিওর করেন স্বাস্থ্যবিধিটা। এই মানে গরিব লোকজনকে বা যারা বের হচ্ছে তাদেরকে ফাইন করে জেলে দিয়ে লাভ নাই কোনো। যারা বের হচ্ছে তাদেরকে সাথে সাথে আটকান স্বাস্থ্যবিধি ভঙ্গের জন্য এবং তাদেরকে মাস্ক পরান। এবং এটাতে আমি বলেছিলাম যে রাজনৈতিক নেতৃবৃন্দকে সম্পৃক্ত করা, লোকাল লিডারশিপকে সম্পৃক্ত করা, টিচারকে সম্পৃক্ত করা এবং মসজিদে ইমামকে সম্পৃক্ত করা, যাদের কথা মানুষ শুনবে। এদের কিন্তু এখন পর্যন্ত মাঝখানে দেখলাম যে একটা ওয়ার্ড কমিটি করা হয়েছে, যেটা বাস্তবতা বা বাস্তবায়নের কিছুই নাই। আসলে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমাদের শিল্পী সমাজ, আমাদের বিভিন্ন সেক্টরের লোকজন কি যে নিদারুণ কষ্টের ভিতরে চলছে। সব সেক্টরে আপনি যে মার্কেটের, যদি মার্কেট কর্মচারী, রেস্টুরেন্ট কর্মচারী, হোটেল কর্মচারী, পরিবহন কর্মচারী, সকলেই তো এই অবস্থা করেছে। ইভেন কি সরকার যে বলছে মার্কেট বন্ধ রাখছে, সরকারও তো প্রতিদিন তার রাজস্ব ভ্যাট ইনকাম থেকে বন্ধ হচ্ছে। সুতরাং এই ক্রাইসিসটা সরকারের সামনেও আছে। আমি একটু আসি জনাব ইলিয়াস খান আপনার কাছে, যে এখন যেটা হলো এই ঘোষণার পর, এই প্রজ্ঞাপন জারির পর স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্যবিধি নিশ্চিত না করে এই লকডাউন শিথিল করা এই আরেকটি ঝুঁকিতে ফেলবে। অর্থাৎ প্রায় জুলাই মাসব্যাপী 8 দিন ছাড়া সমগ্র জুলাই মাসব্যাপী যে লকডাউন আমাদের ছিল, সেটি ঠিক সংক্রমণ ঊর্ধ্বগতির সময়ে এটি তুলে নেওয়াতে আবার সেই ঝুঁকির মধ্যে আমরা গেলাম। ঝুঁকির মধ্যে পড়ছে, বাট আমার মনে হয় লকডাউন রাখার এখন আর কোনো সুযোগ নেই ইচ্ছে করলেও। স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা বলেন, কিন্তু বাস্তবতা আমাদের অন্য। একটু আগেই যেটা আমরা বললাম যে আপনাদের বাসে যে শ্রমিক কাজ করেন, লঞ্চে যে শ্রমিক কাজ করেন, হাজার হাজার, আমার বাসায় যে ভদ্র মেয়েটি কাজ করতো তাকে আমি বিদায় করে দিচ্ছি, আমার ড্রাইভার বিদায় করে দিচ্ছি। আমি কি একবারও চিন্তা করেছি তাদের কথা? বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা এবং ঘরের যে বিন্যাস, ঘরের যে কাঠামো, এগুলো চিন্তা করলে এখানে আসলে লকডাউন সম্ভব না। ধরুন ঢাকার কথাই ধরুন, 3.5 কোটি
ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় লোক আছে, ইউরোপের 8-9টা দেশ মিলিয়ে কিন্তু এত লোক হবে না। এবং আমাদের কাছে কিন্তু কোনো ফিগার নাই। ও ধরেন আমি খাবার সহায়তা করতে চাই, আমি কাজল ভাই খুব খারাপ অবস্থা, আমি তাকে দিতে চাই, বা রৌনক ভাই খুব ভালো আছেন, তাকে আমি দিব, বা আমি নিতে চাই যে আমি খারাপ অবস্থা আছি। এটিতে কোনো জরিপ নেই, এটি কোনো নাই, তো গভর্নমেন্টের কাছে কোনো তথ্য নাই। হাজার হাজার কোটি কোটি লোক ভাসমান আছে যেই শহরে শুধু রাস্তায় ঘুমায় লক্ষাধিক মানুষ, তো আমার কাছে কোনো ফিগার নাই। সুতরাং এই আমি ইচ্ছে করলে কিন্তু পারবো না। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি জানি না, ওকে আমরা খেয়ে না খেয়ে কিছু না খেয়ে 1 মাস আমরা লকডাউন মানবো, কিন্তু আমি জানি না তো যে 1 মাস পরে লকডাউনটা আর দরকার নেই, করোনা চলে যাবে। সুতরাং আমি মনে করি যে নিউ নর্মাল সিচুয়েশন, নতুন এই কথাটা কিন্তু আসছে যে এখন যে নিউ নর্মাল সিচুয়েশন, এমনি নর্মাল সিচুয়েশন এখন এই যে করোনা আছে, করোনার সঙ্গে আমাদের বসবাস করতে ধরে নিয়ে তারপরে কিন্তু আমাদের এগোতে হবে। এক্ষেত্রে আমি যেটা বুঝি, জানি না আমার এটি বলা ঠিক হচ্ছে কিনা, যে লকডাউন বাংলাদেশে চলবে না, লকডাউন বাদ দিয়ে যাতে সবাই মাস্ক পরে এটি ইনশিওর করতে হবে। সেটি আপনি ইনশিওর কিভাবে করবেন? আমাদের মানসিকতাই তো এটা আমরা গড়ে তুলতে পারিনি গত 1.5 বছরে। আমরা তো কথায় কথায় আমাদের দেশের মানুষের বদনাম করি, পৃথিবীর অনেক উন্নত দেশেও বিক্ষোভ করেছে। প্যারিসের মতো রাস্তায় গুলি হয়েছে, অস্ট্রেলিয়ার সিডনিতে আর্মি না। এই কথাটা যে কথাটা আপনি বলেছেন বোধহয়, যে বড় রাজনৈতিক দল আছে বাংলাদেশে, আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য যে জাতীয় পার্টি, অন্যান্য যে দল আছে, সবাই মিলে যদি স্বেচ্ছাসেবী ভিত্তিতে, বাজারে আমি গ্রামে গিয়েছিলাম সম্প্রতি, একটি লোক মাস্ক পরে, বরং আমি গিয়ে নেমেছি পর আমার মাস্ক দেখে সবাই আরো তাকিয়ে আছে যে উনি বোধহয় ঢাকা থেকে এসছেন। এমনি তো মোটামুটি জানাশোনা, তারপর তার এরকম চিন্তা করেছে। তো এদের যদি ভলান্টিয়ার, ধরুন ঢাকার কথা, অনেক রিক্সাওয়ালা মাস্ক পরে না, সেক্ষেত্রে যদি মোড়ে মোড়ে বিভিন্ন দলের স্বেচ্ছাসেবী বা সরকারি কর্মচারী যারা আছেন এদের নিয়ে যদি দাঁড়িয়ে থাকে, যদি মাস্ক তারা কেনার সামর্থ্য না থাকে, তাহলে কিন্তু তাদেরকে একটা মাস্ক দিয়ে দিল। এই যে জরিমানা করে একটা গরিব লোককে আমি জরিমানা, এটা কিন্তু আলটিমেট সলিউশন না। সেখানেও প্রবলেম আছে। যারা কঠোর পরিশ্রম করেন, ধরুন রিক্সা চালান যিনি, তিনি কিন্তু মাস্ক পরে অনেক সময় রিক্সা চালাতে পারেন। এটা অস্বাস্থ্যকর, এটা ক্ষতিকর, এটা কিন্তু পারেন না। আমরা অনেক বাস্তবতার সাথে আমাদের বাস্তবতা সম্পূর্ণ আলাদা, পৃথিবীর অন্য কোনো দেশের বাস্তবতার সাথে মিলবে না। আমাদের একটি ছোট্ট ভূখণ্ড, এখানে কত মানুষ আছে, সরকার বলছে 16 কোটি, কিন্তু আমরা সবাই বলি 18 কোটি, অনেকে বলতে চান 20 কোটিও। কেন ইমাজিন, চিন্তা করে যে এত ছোট একটি জায়গায় এত মানুষ। সুতরাং এখন আমাদের এই হচ্ছে যেটা, আমাদের টিকা দ্রুত দেওয়ার ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক। টিকা না দিতে পারলে আমরা কিন্তু গভীর সংকটে, অলরেডি সংকটে আমরা আছি। যদি আমরা এখনো অনেকে স্বস্তি প্রকাশ করছি যে 18 কোটি মানুষের মধ্যে ডেইলি 200-300 মারা যাচ্ছে, অন্য দেশে তো আরো অনেক বেশি। রেশিও অনুযায়ী আমরা এখন মৃত্যুতে 12তম বোধহয়, হ্যাঁ 12তম আমরা। মৃত্যু আমাদের এখন এটা বলার কোনো সুযোগ নাই যে আমরা মানে প্রাণহানি কম হচ্ছে। এখন মাস্ক নিশ্চিত করা, সংক্রমণ মানা, এবং মানুষ যাতে টিকা পায় দ্রুত। যদিও গতকাল থেকে বোধহয় শুরু হয়েছে, আজকে দেখলাম 30 লক্ষ লোককে টিকা দেওয়া হয়েছে। এটি গুণের ইনিশিয়েটিভ, যাতে খুব দ্রুত দেয়া যায়। আপনি চিন্তা করুন, টিকা দিতে হবে 12 কোটি লোক। না, নিশ্চয়ই আমরা এই টিকা নিয়ে আলোচনা করবো। আমি মনে হয় একটু বিরতি নিব, বিরতি থেকে ফিরে এসে আমি জনাব জাকারিয়া কাজলের কাছে শুনতে চাইবো টিকা নিয়ে এক ধরনের আমরা এটা ভালো উদ্যোগ মানে নিঃসন্দেহে, কিন্তু এক ধরনের পরিকল্পনা এবং বিশৃঙ্খলাও আমরা কিন্তু দেখছি। পরিকল্পনাহীনের একটা জনাব জাকারিয়া কাজল, আমরা আলোচনা করছিলাম লকডাউন প্রসঙ্গে নিয়ে। এবার যদি একটু ভিন্ন মানে প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে টিকা। গণটিকা কার্যক্রম শুরু হয়েছে, আজকে 3য় দিনের মতন কার্যক্রম চলছে টিকা। কিন্তু যেটি আশার কথা এবং একদিকে আশঙ্কার কথাও, সেটা হলো যে প্রচুর মানুষ এখন টিকা দিতে আগ্রহী। প্রায় প্রতিটি কেন্দ্রেই টিকা দেওয়ার জন্য উপচে পড়া ভিড়। আমরা কোনো কেন্দ্রে খবর পাচ্ছি যে টিকা শেষ হয়ে গেছে, টিকা দিতে পারছে না। কোনো কেন্দ্রে বিশৃঙ্খলাও তৈরি হয়েছে। শুনতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। একটা জিনিস তো খুব পজিটিভলি দেখার কথা, যদিও পজিটিভ শব্দটা এখন আবার একটু অন্যরকম হয়ে গেছে, বলছি না আমি। যেমন ধরেন আগে কিন্তু টিকাটা যখন প্রথম আসলো,
তখন কিন্তু একটা মানুষের মধ্যে অনেক নেতিবাচক মনোভাব ছিল, টিকা নেওয়ার আগ্রহই ছিল না, তাই না? এখন কিন্তু আপনি যেটা বললেন উপচে পড়া ভিড়। প্রথম আলো রিপোর্ট করেছে প্রতি মিনিটে সুরক্ষা অ্যাপে হলো 5,000 নিবন্ধন করছে। তার মানে একটা হার্ডল কিন্তু ভেঙেছে, একটা সাকসেস তো হয়েছে যে মানুষকে টিকার প্রয়োজনীয়তা এবং টিকার প্রয়োজনীয়তাটা বোঝানো গেছে এবং টিকার প্রতি আগ্রহ বৃদ্ধি করা গেছে। এটা ভীষণ আমি ইতিবাচক ভাবে দেখি, এক নম্বর। 2 নম্বর, আপনি যেটা বললেন এই টিকাগুলির কিন্তু একটা, যেমন আমি কালকে একটা ওই কোন একটা ইউনিয়ন পর্যায়ের একজন কর্মকর্তার কথা শুনছিল, উনি বলেন যে দেখেন আমার এখানে ধরেন 2000 লোক আসলো, আমি টিকা তো 2000 টিকা আমি টিকাগুলো আনার পরে এটা সংরক্ষণের একটা ব্যাপার আছে, এটা তো এমন না প্যারাসিটামল ট্যাবলেট 1 মাস রেখে দিলাম। এই টিকার তো একটা আয়ুষ্কাল আছে, এটা যেই তাপমাত্রায় থাকে আপনি তো একসঙ্গে 2000 টিকা নিয়ে আসতে পারবেন না, কারণ ওই ইউনিয়ন সেন্টারে কিন্তু ওই ফ্রিজিং ক্যাপাসিটি নেই। কাজেই তারা আনে ততটুকুই, ধরেন কথার কথা 500 টিকা আনে, যেই 500 টিকা 1 ঘন্টা পর্যন্ত তারা ব্যবহার করতে পারবে, মানে ওই তাপমাত্রায় এটা থাকবে। এটা কিন্তু একটা মেজর রিজন। তারপরে বলবো আমি যে আমি কিন্তু শুনেন 100% তো সাকসেসফুল হবে না কখনো, তারপরে কিন্তু গণটিকার, আর আমাদের তো একটা আছে, আমরা ওই নেগেটিভটাই নিউজ করি, কিন্তু যেখানে সাকসেসফুল হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাই না। সাকসেসফুল হচ্ছে সেটা নিয়ে আপত্তি নাই, কিন্তু কথা হচ্ছে মানে এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ড। আমি যেটা মনে করি এখন ধরেন একটা সে বাড্ডা সেন্টার, কথার কথা বাড্ডা সেন্টারে 600 টিকা দেওয়ার মতো ক্যাপাসিটি আছে, সেখানে লোক চলে গেছে 1200 বা 1500। এটার জন্য কিন্তু দায়ী হচ্ছে প্রচারণা, দায়ী আমি বলবো সিস্টেম। আমি সিস্টেমের কথাই বলছি। আমি এইটা বলা উচিত ছিল যে আমার এই কেন্দ্রে আজকে এতজনকে টিকা দেওয়া হবে যারা আসবে প্রথম, সিরিয়ালটা করে দিতেন যে আমার এই কেন্দ্রে আমি সেটা। এটার বিপরীতে আবার সরকারের যেটা প্রায়োরিটি হচ্ছে 50 ঊর্ধ্ব মানুষ, নারী এবং প্রসব, মানে যারা প্রেগনেন্ট মহিলা। কিন্তু আপনি এগুলি সেন্ট্রালি বলছেন, ওই কেন্দ্রে কিন্তু এটা আরেকটা সমস্যা আছে, যে সমস্যাটা এখন সবচেয়ে প্রকট হচ্ছে। স্থানীয় কাউন্সিল, মানে স্থানীয় যারা নির্বাচিত, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, তারা নিজেদের পরিচিত লোকদের দেখছে, দলীয় পরিচয়। আপনি নির্বাচিত বলেছেন, এই বিষয়ে আমার আপত্তি আছে। না, যারা ওয়ার্ড কমিশনার, না ওইটা আবার অন্য, যারা নির্বাচিত কমিশনার, তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তারা নিজেদের দল বা সরকার ইত্যাদি দেখছে। আমি মনে করি এই অভিযোগটা এইটা একটু অ্যাড্রেস করা দরকার, এটা একটু অ্যাড্রেস। তবে আমি কিন্তু টোটাল ব্যাপারটা খুব ইতিবাচক ভাবে দেখি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে টিকা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আমরা এখনো সেই সেরামের উদাহরণ দিই, দ্যাট ইজ পাস্ট, কারণ কেউ নিজের ঘরেরটা বাদ দিয়ে অন্যকে দেবে না, ইন্ডিয়াকে আমি এটা দোষ দিই না। কিন্তু আমি যেটা বলতে চাই, টিকার সাপ্লাইটা কিন্তু এখন মোটামুটি যে ফিগারগুলি আপনারা দেখান সেটা আছে, কিন্তু এই মুহূর্তে আজকে না, গতকাল রাত 9টা পর্যন্ত সুরক্ষা অ্যাপে 2.5 কোটি মানুষ নিবন্ধন করেছে, কিন্তু এই 2.5 কোটি তো টিকা আমার কাছে নাই। আমার কাছে টিকা আছে, মানে সরকারের কাছে টিকা আছে মাত্র 70 লাখ, এবং 15ই আগস্টের মধ্যে সিনোভ্যাক্স থেকে আরো 54 লাখ আসছে, কিন্তু তারপরে তো হচ্ছে না। হচ্ছেন, এরপরও কিন্তু আরো আসবে। আমি এই যে নিবন্ধনটা, এটা এই আগ্রহটাকে আমাকে মূল্য দিয়ে এবং টিকার সরবরাহটা নিশ্চিত করছে, কারণ এটা ছাড়া, যেটা আমরা বললাম লকডাউন ফাকডাউন এত খোঁজখবর, টিকা এবং মাস্ক, শারীরিক দূরত্ব, এছাড়া আপনি প্যান্ডামিক সামাল দিতে পারবেন না। আপনি যদি 1.5 মাস কারফিউ দিয়েও রাখেন, তারপরে লোকে বেরোবে। বাংলাদেশে এমন একটা দেশ, লকডাউন দেখতে লোকে বেরোয়, কারফিউ দেখতে লোকে বেরোয়, এটা হচ্ছে বাস্তবতা। কাজে এই বাস্তবতাটা মাথায় নিয়ে, আর সরকার তো সবার ঘরে ঘরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবে, নাম্বার 1। নাম্বার 2, আপনি দেখেন বস্তির একটা ঘরে 6 থেকে 8 জন লোক থাকে, ওই ঘরটার সাইজ কতটুকু? আপনি কি 24 ঘন্টায় থাকে বাথরুম ইউজ না? এটা কি থাকা সম্ভব? ভাই, আপনি বাস্তবতাটা চিন্তা করেন। আপনি ধরেন 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে আপনি টিভি দেখতেছেন, গেম খেলতেছেন, ইত্যাদি ইত্যাদি। তো বস্তির ঘরে যে 6টা লোক থাকে, তারা কি কোনো কাজকর্ম ছাড়া ওই রুমে বসে থাকবে? এই বাস্তবতাগুলি তো আমাদের, ইলিয়াস খান একটা কথা বলেছেন, পৃথিবীর অন্য দেশের সঙ্গে আমাদের বাস্তবতা কিন্তু সম্পূর্ণ রকম। আমার রিক্সাওয়ালা মাস্ক পরে রিক্সা চালাতে পারবে না, সেটা আনহাইজেনিক, তার শ্বাস নিতে কষ্ট হবে। অনেকে, তবে আমার সমস্যা থেকে আমি দেখি আমরা যারা তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত, আমাদের মধ্যে আইন ভাঙার প্রবণতাটা বেশি, কারণ ছাড়া। এইটাকে অ্যাড্রেস করতে হবে। শোনেন, আমি একটা ছোট্ট গল্প বলি, দুঃখিত। এক রিক্সাওয়ালা আমাকে একদিন বলতেছিল, সে সিগন্যাল ক্রস করছে, ট্রাফিক তারে একটা লাঠির বাড়ি মারছে। সে আমারে বলতেছিল যে স্যার, এই যে আমার একটা বাড়ি মারলো, আমার তো কিছুই হলো না। আজকে যদি ট্রাফিক আইন ভঙ্গের জন্য আমারে 500 টাকা জরিমানা করতো আর গাড়িওয়ালার একটা বাড়ি মারতো, তাইলে আইনটা, আমি কেন?
স্যার গাড়িওয়ালারে 500 টাকা জরিমানার কিছু না 500 টাকা দিয়ে দেয়। কিন্তু আজকে যদি জিনিসটা উল্টা হইতো, আমি রিক্সাওয়ালা, আমারে 500 টাকা জরিমানা করতো আর গাড়িওয়ালারে রাস্তায় নামায় পাশে একটা বাড়ি দিত, তাইলে দেখতেন আইনটা স্যার কতভাবে মানে। এবং আমার কাছে মনে হলো কথাটা একজন অশিক্ষিত রিক্সাওয়ালা, তার কথাটা আপনি চিন্তা করে দেখেন, এটা কিন্তু অসম্ভব একটা যুক্তিযুক্ত কথা। কাজে আমি মনে করি আইন প্রয়োগের বেলায় এই যৌক্তিকতা এবং বাস্তবতাগুলি মাথায় নেওয়া উচিত। আমি যেটা বলি যে জাকারিয়া কাজল যেটা মানুষের টিকা দেবার আগ্রহ, নিবন্ধনের আগ্রহ দেখে খুব খুশি হলেন, আমিও খুব খুশি হলাম। কিন্তু পাশাপাশি একটা কথা বলছি, এই যে আগ্রহটা, এটা কিন্তু আবার অনাগ্রহের সৃষ্টি করবে যখন দেখা যাবে যে 3 দিন যেও সে টিকা পাচ্ছে না, টিকা নিয়ে ফিরে যাচ্ছে, টিকা না পেয়ে ফিরে যাচ্ছে। এক মিনিট, এমন একটা সময় আসবে, আমি ওই টুকরিতে করে টিকা বিক্রি করে, ভাই টিকা নেবেন, টিকা এই সময় আসবে। না হতাশ হচ্ছে না, কিন্তু আমি বলছি যে এখানে এই মুহূর্তে তো আপনাকে টিকা দিতে হবে না। জাকারিয়া কাজল যে কথাটা বললেন, আমিও একই কথা রিপিট করব, যে এটা প্রথমে যেটা করেছিল যে 55 বছরের উপরে, তারপরে বললো 40, তারপরে 35, 30, 25, শেষে এসে বললো 18। এই এত রকম খেলা করার দরকারটা কি ছিল? টিকা হাতে আসুক। এখন আমাদের টিকা অলরেডি, যে কথাটা আপনি বললেন যে 2.5 কোটি লোক নিবন্ধন করেছে, প্রতিদিন 10 লক্ষ লোক নিবন্ধন করছে, আর টিকা আছে আমাদের কাছে সর্বসাকুল্যে কত? 70 লক্ষ যদি 35 লাখ লোককে আপনি এখন দিতে পারবো। হ্যাঁ, কিন্তু সেটা তাহলে তো 2 দিনে আমার শেষ হয়ে গেল। 15 তারিখের মধ্যে আরো 54 লাখ আসতেছে। হ্যাঁ, 54 লাখ আসলে তাহলে পরে ওটা হবে 25 লাখ, কিন্তু আমার এখন ওয়েট করছে 2.5 কোটি। তো সেই তুলনায় কিন্তু এটা অনেক না। আমি বলছি যে এই যে বিশৃঙ্খলা, এই যে একটা মানে মানুষ আসছে, সে ভোরবেলা যাচ্ছে, যে পাচ্ছে না, সবচেয়ে কথা হলো এই লিমিটেড টিকা নিয়েও যে সুশৃঙ্খলভাবে টিকা দেওয়া যেত, সেইখানে কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশে এখনো 50-এর নিচে কাউকে টিকা দিতে পারেনি। হ্যাঁ, সেটা তো ভিন্ন কথা। না কাজল ভাই, আমাদের সিস্টেমটাকে আমার কাছে যা ছিল সেটা নিয়ে আমি সুন্দর সিস্টেম আমি করতে পারলাম না কেন? আমার ইপিআই মতন কর্মসূচি আমরা করে অভ্যস্ত, আমাদের সেই সক্ষমতা আছে, কিন্তু সমস্যা আছে। দেখেন, এটা তো সাপ্লাইয়ের জন্যই হচ্ছে না, তারপরও আমরা এই বিশ্ব পরিস্থিতিতে যেভাবে টিকাটা জোগাড় করেছি এবং যেভাবে কন্টিনিউয়াসলি আসছে, প্রিজার্ভেশনের সমস্যা আছে, কন্টিনিউয়াসলি কিন্তু আসছে, একটা শেষ হলে একটা। আপনি তো টিকা এমন জিনিস আছে এনে গুদামে করে রেখে দিলেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই আপনাকে, সেটা হলো যে আপনি যেটা বলতে চাই সেটা তো আপনাকে অস্বীকার করছি না, কিন্তু বক্তব্যটা হলো যে যেই টিকাটা আপনার আছে, মনে করেন আপনার কাছে 10টা টিকা আছে, তো 10টা টিকা আপনি কিভাবে 10 জনকে দিবেন সেটা আপনি ডিসাইড করেন। আপনি কেন 10,000 লোককে ডাকতেছেন? না, আমি 10,000 লোককে এই জন্য ডাকতেছি, আমার অতীত অভিজ্ঞতা হলো, আমি তো মনে করেছিলাম যে কেউ নেবে না, কিন্তু নিবন্ধন করলো এবং এগুলো পাবে, একটু ওয়েট করতে হবে, কারণ আমি তো আমার এই না জাকারিয়া কাজল, আপনি ভুল বলতেছেন। আপনি পুরোনো পল্টন কমিউনিটি সেন্টারে ওখানে 300 টিকা দেওয়া হয়েছে, আবার এমন সমস্যা তৈরি হয়েছে, নিবন্ধন করেছে কিন্তু এসএমএস পায়নি, এরকমও তো আছে যে নিবন্ধন করেছে কিন্তু ফিরতি এসএমএস পায়নি, সে একটা অনিশ্চিতের মধ্যে। এই সংখ্যাটা এই সংখ্যাটা আমি বিপরীত চিত্র বলি, যেমন আমার কন্যা, সে ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে গত মাসে টিকা নিয়েছে, তার নেক্সট ডোজ, সেকেন্ড ডোজ ছিল 12 তারিখ, আজকে এসএমএস আসছে তার সেকেন্ড ডোজ 10 তারিখে। সেটা ব্যতিক্রম আছে, কিন্তু একটা সব রকমের আমি কিন্তু, এবং আমি একটু বিব্রত হয়েছি, কারণ আমার প্রিপারেশন ছিল তাকে নিয়ে 12 তারিখে যাব, সে আজকে আমাকে সকালে বলে যে বাবা আমার তো কালকে। তো এই জিনিসগুলো আছে, কারণ আমি যেটা মনে করি প্রত্যেকটা জিনিস কিন্তু শতভাগ নিখুঁত হওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই, কারণ কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে আমাদের বলছে, এটা কিন্তু আমি প্রথমেই বলেছি, আমাদের অতি কথন আমাদের কিছু সমস্যা করছে, এটা কিন্তু আমি প্রথমেই বলেছি। কারণ এক একজন মন্ত্রী যখন এক এক কথা বলেন, কেন জানি আমি একটু বিরতি, আচ্ছা ঠিক আছে শুনে আসি। আমি বলছি যে এই যে গণটিকার ঘোষণা আমরা দিলাম, আমাদের কাছে টিকা নাই, আমরা গণটিকার ঘোষণা দিলাম, সব জায়গায় গণটিকা খুব ভালো জিনিস, আমি আবারও বলছি যে খুব ভালো জিনিস, কিন্তু যখন আমার কাছে টিকা নাই তখন আমি কি করছি? আমি 3 দিন দিয়ে যদি ফিরে আসি, 4th ডেতে তো আমি আর যাবো না। 3 দিন ফিরে আসার মতো পরিস্থিতি হবে না, প্রচুর টিকা আসতেছে, এই 54 লাখ। প্রচুর টিকা আসবে কি করে? এই যে টিকা আছে সেটা তো কালকেই শেষ হয়ে যাবে। না, তোমার 54 লাখ আসছে, আরো তারপরে
আজকে হলো 9 তারিখ। 100% কিছুই হয় না বাংলাদেশে, 100% হওয়ার দরকার নাই, যতটুকু হওয়া দরকার সেটা। খামাখা তো এটা বললে হবে না। সরকার গণটিকার কথা বলে দিলে আমরা গণটিকা বলে নাচা শুরু করলাম। আপনি নিউজগুলো দেখেন, নিউজগুলোতে দেখবেন যে কেউ কেউ বলছে যে আমি 3 দিন ধরে ঘুরে যাচ্ছি, 2 দিন ধরে ঘুরে যাচ্ছি। আমরা শুনো, নিউজের কথা যদি বলেন, আমরা কিন্তু সাকসেস স্টোরি গুলি আনি না। আমি বলছি না যে এটা নিখুঁত হয়েছে, কিন্তু এটা এত সমালোচনা না। কাজল ভাই, যেটি হয়েছে বাস্তব চিত্র যেটি, সেটা হলো গণটিকাটা শুরু হয়েছে। এই টার্মিনোলজিটাতে আমি বিপক্ষে। এই তো গণটিকায় টার্মিনোলজি, আমি তো প্রথমেই বলেছি প্রচার প্রচারণা এগুলোর মধ্যে অনেক সমস্যা আছে। বাংলাদেশে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলে যে একটা পদার্থ ছিল, এটা কিন্তু করোনা না হলে কেউ টেরি পেতাম না। আমরা একটু আমার অভিজ্ঞতা বলে আমি শেষ করি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলে যে একটা পদার্থ আছে, এটা কিন্তু আমরা করোনা নয়। একইভাবে যোগাযোগ বিশেষজ্ঞ বলে যে একটা জিনিস আছে, এবং এই সমস্ত ক্ষেত্রে তাদের কনসার্ন নেওয়া যে কত জরুরি সেটা এখনো বোঝা যাচ্ছে। কাজেই যোগাযোগের মেথডটা যদি ঠিক না হয়, এগুলো হবে। যোগাযোগ বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়া উচিত। আমাদের প্রথমেই ভুল হয়েছিল টিকার কথা যদি আমরা বলি, আমরা সব ডিম এক ঝুড়িতে রেখেছিলাম। এটা তো বললাম, আমরা শুধু ইন্ডিয়ার প্রতি ডিপেন্ড করেছি, তারপরেও কিন্তু আমরা অনেক দেশের চেয়ে ভালো আগে পেয়েছি। নাম্বার 2 যেটি বলা হচ্ছে, যেমন আমি নিজের উদাহরণ দিই, আমার ফাদার ইন ল ফজরের নামাজ পড়ে 2 দিন গিয়ে 3 ঘন্টা তিনি দাঁড়িয়েছিলেন, টিকা দিতে তিনি পারেননি। পরে আমার স্ত্রীকে ফোন করেছেন যে আমার একটা টিকা দেওয়ার ব্যবস্থা করা। সাংবাদিক জামাইকে দিয়ে সেটা কথা না, উনি বলছেন যে টিকা দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা দেখো। এই বাস্তবতা এখন চলছে। রৌনক ভাই যেটি বলেছেন আমি তার সাথে একমত পুরো, যে আমার টিকা যা আছে আমি তো তাই দিতে পারবো, তাতে বেশি দেওয়ার তো সুযোগ নেই। এখন আমি খাবার দিতে পারবো 10 জনকে, আমি যদি সেখানে 100 লোককে দাওয়াত দিই। কিন্তু বাস্তবতা হলো আসলে টিকা কিন্তু পাইপলাইনে আছে, টিকা আসছে, এতে কোনো ভুল নাই। হ্যাঁ, মানে টিকা হয়তো টাইমিংটা হতে পারে, কিন্তু যেটি সবচেয়ে বড় সমস্যা হয়েছে সেটা হলো টিকা দান পদ্ধতি নিয়ে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। কালকে দেখলাম কোন এমপি নাকি যেন টিকা দিচ্ছেন, উনি কি টিকা দেওয়া এক্সপার্ট। এবং যে কথাটা কাজল ভাই তুলছেন, যদি কাজল ভাই বলেছেন ভিন্ন প্রসঙ্গ, তারপর একটু বলি আমি। এখন যে বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা হচ্ছে, তথাকথিত জনপ্রতিনিধি যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, রাতের ভোটে বা অন্য মেকানিজমে জিতেছে, সেটাই বললাম, তারা কিন্তু নিজেদের লোক টিকে দেওয়ার জন্য এবং গ্রাম থেকে শহরের সব জায়গায় চেষ্টা করছে যে এই লোকগুলোকে আগে টিকে দেওয়া। অভিযোগ করেছেন সব মানুষের কিন্তু তাদের কোনো কমিটমেন্ট নেই, কারণ তারা তো এটা বাংলাদেশে ভাই, আমিও যদি দায়িত্বে থেকে যাবো আমার পরিচিতরা দিতে, এটা দল এটা তো আছে আমাদের, বাঙালি রক্তে তো কিছু জিনিস একটু বেশি ঘটে গেছে, একটু বেশি ঘটে গেছে, তাই না? আমি মনে করি এই টিকাদান কেন্দ্রগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা উচিত। ইভেন এমন নোটিশ লাগানো যেতে পারে যে এই কেন্দ্রে আজকে 600 টিকা দেওয়া, সেখানে আমি 2500 লোক গিয়ে দাঁড়িয়ে থাকলাম ঘন্টার পর ঘন্টা, কোন দরকার নেই। এবং সংখ্যা নির্ধারণ করে এটা আগে থেকে, আমি তো বললাম প্রচার যোগাযোগের, করোনার প্রথম থেকেই কিন্তু যোগাযোগের একটা ব্যত্যয় আমরা দেখছি। যোগাযোগ বিশেষজ্ঞদের কোন ধরনের কোন মতামত নেওয়া হয়েছে বলে আমি মনে করি। এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের গুরুত্ব, যোগাযোগ বিশেষজ্ঞের গুরুত্বটা বোঝা খুব দুর্ভাগ্যজনক। লকডাউন গুলো চিন্তা করুন, কত বিশৃঙ্খলা লকডাউন। এই বলছে তোমার গার্মেন্টস কালকে খুলবে, অর্ধেক আসছে পরে বললো না কালকে গার্মেন্টস খোলা হবে না। না, বলা হচ্ছে যে শুধু ঢাকার শ্রমিকরা জয়েন করবে, ঢাকার বাইরে থেকে আসতে হবে। তারপর আপনি দেখুন গতবার নিয়ম করলো, গত ঈদে যে জেলার পরিবহন সেই জেলায় চলবে। আমি আমার বাড়ি বরিশাল, আমি যদি বরিশাল যেতে চাই, আমি গাবতলী থেকে একটি বাসে উঠলাম, আমি সরাসরি গিয়ে বাড়িতে নামলাম, সেখানে কি হলো আমি বাড়ি যেতে পারলাম না, আমি গেলাম মানিকগঞ্জ, সেখানে ফেরিতে আচ্ছা, আমি একটু এর কাছে যাই, জনাব রওনক হাসান। টিকা গণটিকা কর্মসূচিতে নিয়ে যে জিনিসটা হয়েছে, এটা শুরু হয়েছিল কিন্তু এর আগের বার অত্যন্ত সুশৃঙ্খলভাবে। সেখানে এসে এবার যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি নিয়ে সমালোচনা হচ্ছে, ইভেন কি রাজনৈতিক বক্তব্য আসছে। শুনতে চাই কি রাজনৈতিক বক্তব্য আসছে, ওটাতে আমার কোনো মাথা ব্যথা নাই। সমালোচনা হচ্ছে অত্যন্ত যুক্তিযুক্ত কারণে। এমপি সাহেব যদি প্রেস কাভারেজের জন্য টিকা দেন, এটাকে তো মেনে নেওয়া যায় না।
সবচেয়ে বড় কথা যেটা, আমাকে আমার নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তা করে সেইভাবে, যে কথা জাকারিয়া কাজলও বললেন, ইলিয়াস খানও বললেন, সেইভাবে আমাদেরকে প্ল্যানিংটা করে করা উচিত ছিল। আমরা 55 থেকে 18 পর্যন্ত সবাইকে একসাথে ডাক দিয়ে দিলাম যে আসো টিকা দিতে, কিছু লাগবে না, এনআইডি নিয়ে আসো, হয়ে যাবে। মানসিক প্রতিবন্ধী বা প্রতিবন্ধী, তাদের এনআইডিও লাগবে না, তারা শুধু গেলেই হবে। তো এই যে আমার ক্ষমতা আছে 300 টিকা দেওয়ার, সেখানে আমার 3000 লোক আসতেছে, 10,000 লোক আসতেছে, কেন তাদেরকে আমরা এই বিড়ম্বনায় ফেলছি? ঠিক যেভাবে আমরা ঈদের সময় এই গণপরিবহন বন্ধ রেখে লক্ষ 40 লক্ষ লোক ঢাকা থেকে বাইরে গেছে, আবার তারা ফিরে আসছে, তাদেরকে এই যে অবর্ণনীয় কষ্ট দিলাম, কেন দিলাম এই কষ্টগুলো? আর বিশেষজ্ঞ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটা বলছেন সেটা সত্যি কথা, পাশাপাশি তাদেরকে বাস্তবতা দেখতে হবে, পারিপার্শ্বিকতা দেখতে হবে। টিকা কোনো বিকল্প নাই, পাশাপাশি এখন রাজনৈতিক দলগুলোকে এবং এলাকা ভিত্তিক, যেটা আমি একবার বলেছিলাম যে প্রতিরোধ কমিটি, করোনা প্রতিরোধ কমিটি করে দেখেন যে খালি মাস্ক ছাড়া যারা চলছে তাদেরকে ধরে তাদেরকে বলে যে মাস্ক পরো। এই যে জাকারিয়া কাজল সাহেব বললেন টিকাতে এখন অনেক আগ্রহ সৃষ্টি হয়েছে, যদি সেইভাবে জনপ্রতিনিধিরা, যুব সমাজ, ছাত্র সমাজ, ইমাম, শিক্ষকরা জনে জনে বলে, তাহলে পরে মানুষও মাস্কের প্রতিও আগ্রহী হবে। আর একটা জিনিস আমি বলতে চাই, আমি মনে করি সরকারের বা যে কোনো মহল থেকে উচিত এখন গার্মেন্টসের মালিকদেরকে বলা যে তোমরা 20 কোটি কাপড়ের মাস্ক তৈরি করে দাও, এটা ফ্রি দেওয়া হবে, কারণ তাহলে পরে গ্রামের লোকেরা পয়সা দিয়ে কিনতে চাবে না মাস্ক, তারা ওটা ধুয়ে পড়তে পারবে। এটা না করে করোনার দিনে 10 লক্ষ নিবন্ধন হচ্ছে। কেন 10 লক্ষ নিবন্ধন হচ্ছে? কারণ আপনি এজ দিয়ে দিয়েছেন এখন আনলিমিটেড, মানে 18+, একেবারে 70, 80, 90 কোনো সমস্যা নাই, তো তাহলে তো হবেই। এই যে এত চাপ, মানে সুরক্ষা আপনার অ্যাপসের উপরে, সবকিছু তো এখন দিশাহারা হয়ে যাচ্ছে। জনাব জাকারিয়া কাজল, 23, 18, 25 আমি এসব বিতর্কে যাব না। আমি যেটা মনে করি, আপনি যদি বাংলাদেশে কিন্তু 18 তো আর 18 করে না না সেটা পরে আমরা 25 করেছি। আপনি যদি দেখেন বাংলাদেশে কিন্তু টিকাদানে বিশ্বব্যাপী সাফল্যের একটা নজির আছে, তাই না? কিন্তু ওই টিকার এই টিকার মধ্যে তো কিছু পার্থক্য আছে। এটা তো প্রিজার্ভেশনের ব্যাপার আছে, অনেক ওই ইপিআই এর টিকা তো বাড়ি বাড়ি গিয়ে দিচ্ছে, এটা তো সেটা পারা যাচ্ছে না। তারপরে আমি যেটা মনে করি, আমি বিষয়টাকে এখনই দেখতে পাবো, আমি নিশ্চিত যে টিকার শর্টেজ, হ্যাঁ সাময়িকভাবে হয়তো চাপটা অনেক বেশি পড়েছে ভুল কৌশলের কারণে। আমি যেটা বলবো, ভুল কৌশলের কারণে এটা হয়েছে। আপনি যদি হঠাৎ করে জনগণের মধ্যে এরকম ছাড়াও যে পড়বে, সেটাও মৃত্যু সংক্রমণ বাড়ছে, এটা তো ভাই নিজের জানটা সবার কাছে প্রিয়, তাই না? আগে যেখানে টিকা নিত না, গ্রামের লোকজন বলতো যে আমাদের করোনা হয় না, পাত্তাই দিত না। এখন তো গ্রামে যখন সবচেয়ে বেশি এফেক্টেড হওয়ার আরম্ভ হচ্ছে, তখন কিন্তু টনক নড়েছে সবার। তাই এটা হলো বাস্তবতা। আমি আর সকল দায় সরকারকে নিতে হবে, কারণ আপনি জানেন না যে বাইরে বাড়িতে গেলে এইভাবে গেলে এই হবে। আমি সরকারকে ক্লিন চিট দিচ্ছি না, কিন্তু নাগরিকের তো কিছু দায়িত্ব, তাই না? নাগরিক, আপনি সরকার বললো দায়িত্ববোধ থেকে তো আমরা অনেক দূরে। আমরা এই করোনা মোকাবেলায় এটা কেবল সরকার বা কেবল রাজনীতি বা কেবল আমরা তাদের দোষ দিলে হবে না, আমার নিজের দায়টা আমাকে দেখতে হবে। আমি যদি মাস্ক না পরি, এবং মাস্ক পরা লাগবে, এখন 18 কোটি মানুষের মধ্যে মানে কথা বলা বা বোঝা বাচ্চা ছাড়া সবাই তো এটা জানে। তো আমি যখন জেনে শুনে বিষ পান করবো, তখন আমাকে কে সেভ করবে? এই বিষয়টা আমাদের কিন্তু এই জিনিসটা আমরা খালি সমালোচনা করছি, সরকার, রাজনৈতিক দল। আমার আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধি যতক্ষণ জাগ্রত না হবে, আমি মনে করি না আপনি যদি একেবারে 100% মাস্ক সবারই বিলি করলেন, বললাম না আমি তো, আপনি বিলি করে লাভটা কি? কাজে আত্মসমালোচনা এবং আত্ম উপলব্ধিটা বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য এখন বোধহয় সবচেয়ে বেশি জরুরি। সেজন্যই আমি বলেছি যোগাযোগ বিশেষজ্ঞদের এক্ষেত্রে ইনভলভ করেন, যাতে মানুষের মধ্যে আত্মসমালোচনা, আত্ম উপলব্ধির এই জায়গাটা তৈরি হয়। আমি একটা সেকেন্ড একটা কথা বলতে চাই। উনি যে কথাটা বলেন, আমি শুধু একটা কথাই বলবো, সেটা হলো যে আমাদেরকে নিজেদেরকেই ডিসাইড করতে হবে যে আমি কি জীবনের পথে হাঁটবো না মৃত্যুর পথে হাঁটবো। সেটাই তো বললাম। এটা একদম ইলিয়াস খান, আমরা এই আপনি লকডাউন নিয়ে বলছিলেন, আমি একটু আপনার সাথে যোগ করে যদি বলি, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু প্রায় 1.5 বছরের উপরে বন্ধ, সেটি নিয়ে কোনো ভাবনা আছে কিনা? এটি নিয়ে তো ব্যাপক সমালোচনা আছে। একটি জেনারেশন বলা যায় একদম এখন অন্যভাবে বড় হয়ে উঠছে, এটা কিন্তু আমাদের জন্য
বিরাট ক্ষতিকর বলে আমি মনে করি। যেমন এই যে সেকেন্ড ওয়েভের পর আমরা দেখেছি যে অনেকদিন দেশের অবস্থা ভালো ছিল মোটামুটি, তখন স্বল্প সময়ের জন্য হলো স্কুল কলেজ খুলে দেওয়া একটা কি বলা যায় একটা চর্চার মধ্যে রাখা উচিত ছিল। তখন কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, 2টো তারিখ শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, কিন্তু সংক্রমণ যখন 5 ছিল এরপর আবার কিন্তু শুরু হলো। তারপর আমি মনে করি যখন সুযোগ আছে তখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা উচিত। নাম্বার সায়েন্টিফিক ওয়েতে ধরুন একটি ক্লাসে 10জন ছাত্র আছে, আমি 5 জন করে নিলাম, সপ্তাহে 3 দিন ক্লাস নিলাম, এই বছরের পর বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সুযোগ আছে বলে আমি পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমি জানি না, অন্য 2-1টি দেশে বোধহয় ভারতে আছে, ইন্ডিয়াতে খুলেছে বন্ধ করেছে, কিন্তু আমাদের মতন তো টানা বন্ধ কোথাও নেই। এরকম এটা দুর্ভাগ্যজনক। আরেকটি কথা বলি, যে কথাটি কাজল ভাই বলেছেন যে খুব চমৎকার লাগছে আমাকে, মানুষকে সচেতন হতে হবে। পুলিশ কত ফোর্স করে হেলমেট পরায়, সেটা পরে কিন্তু আমার জন্যই, আমি জানি যে হেলমেট না পরলে আমি মারা যেতে পারি, বাট আমি কিন্তু পড়ছি না। আমি একটা সেকেন্ড, এই যে একটা এক্সাম্পল দিল, আপনারা দেখেন আগে মানুষ হেলমেট পরতেন, এখন কিন্তু মোটামুটি 99% এবং হেলমেট যিনি চালক তিনিও পড়ছেন, আরোহীরাও পড়ছেন। কাজে হেলমেটটা তো কজনের এফেক্ট করে, বাইক কজন চালায়, তো এটা তো 100% মানুষকে এফেক্ট করবে, এটা কেন পারবো? এবং আমাদের মেন্টাল মেকআপটা দেখুন, 2-3 দিন আগে বোধহয় রিপোর্ট এসছে, এক ভদ্রমহিলা সুই পুশ করছেন কিন্তু টিকা দিচ্ছেন না। এই টিকাটা ভিতরে চিন্তা করা যায়, এটা কোনো মানুষ এরকম হতে পারে? যেখানে জীবন মৃত্যুর প্রশ্ন, সেখানে তিনি কিন্তু সুই ফুটাচ্ছেন কিন্তু এটা পাঞ্চ করছেন না। এই সাইকোলজিটা এটা মানুষের বিকারগ্রস্ত। তো আমাদের আরেকটি সংকট কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি এই সময়, যে ডেঙ্গি কিন্তু শুরু হয়েছে ব্যাপক হারে। এই করোনার পাশাপাশি ডেঙ্গু কিন্তু আমাদের মোকাবিলা করতে হবে। আমি আজকে আমরা 4 জনের প্রেস ক্লাবের মেম্বার আপনাদের একটা আনন্দ সংবাদ দিতে চাই যে প্রেস ক্লাবের যেখানে যেখানে পানি জমার সম্ভাবনা আছে সব জায়গায় ডেঙ্গুর জীবাণু পাওয়া গেছে এবং সেগুলো সব পরিষ্কার করা হয়েছে। যেটা পানি সেটা তো হলো, কিন্তু পুরো ঢাকা শহরের কথা চিন্তা করুন, ডেঙ্গুর চিকিৎসা কিন্তু এক্সপেন্সিভ, সেক্ষেত্রেও কিন্তু মানুষ সচেতন হওয়া দরকার। আমার বাসার ফ্রিজ কি সিটি কর্পোরেশনের পরিষ্কার করে দিয়ে যাবে? আমার ফুলের টপ কি সিটি কর্পোরেশনের পরিষ্কার করে দেবে? আমি যদি একটু সচেতন হই, আমার বাসাটা পরিষ্কার রাখা খুব বেশি কষ্টকর কিছু না। মানে কিন্তু আবার এই যে স্বাস্থ্য বিশেষজ্ঞের কথা বললে তো জাকারিয়া ভাই ইয়া করবে, কিন্তু সেখানে আমার মনে একটু জাকারিয়ার কাছে যাই। সেটা হলো যে যারা এই স্বাস্থ্য নিয়ে কাজ করেন, বিশেষ করে শব্দটার নাম বললাম, ইম্পর্টেন্ট, তারা বলেছে ঠিক এই মুহূর্তে সিটি কর্পোরেশন যেটা করছে, লার্ভা নিধনের জন্য যেটি নেমেছেন, বলতেছে যেহেতু ডেঙ্গুর প্রকোপ এখন অনেক বেড়ে গেছে, সেহেতু এই মুহূর্তে দরকার হচ্ছে বড় এডিস মশা মারা, তাহলে এই মানে প্রকোপটা কমবে, আর দীর্ঘমেয়াদী লং টার্মে আপনি লার্ভাটা আপনি করতে পারেন। এই মুহূর্তে দরকার বেশি বেশি করে ফগার মেশিন দেওয়া হোক বা অন্যভাবে হোক মারা। শুনে আসি ডেঙ্গুর ফগার মেশিন, কিন্তু এটা আসলে কতটুকু কার্যকর সেটা নিয়েও তো প্রশ্ন আছে। আপনার অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে যদি মশা উড়ে বেড়ায়, সেই ফগারে তো কোনো কাজ না। বলা হচ্ছে যে ওষুধ, বলা হচ্ছে ওষুধটা জেনুইন, হ্যাঁ ওষুধ বলা হচ্ছে যে ওষুধ, আমি জানি না সত্য মিথ্যা, এটা মানে পত্রপত্রিকায় এসছে যে অরিজিনাল যে ওষুধ সেগুলা খুব ভালো ভালো জায়গায় বিক্রি হয়ে যায়, হয়ে এগুলা মানে এলাকার জনসাধারণের অভিযোগ যে কেরোসিন দিয়ে তাহলে শুধু খালি দিচ্ছে। পুরো অন্ধকার করে দেয়, তার মধ্যে মশা ওড়ে, তো সেই ফগার মেশিনের তো কোনো কাজ হবে না। সরি একটু ইন্টারাপ্ট করি, উত্তর সিটি কর্পোরেশন যিনি সিটি মেয়র আছেন উনি বলছেন যে 32 বছর ধরে একটি কোম্পানি আগে ওষুধ সরবরাহ করত, সেটা বদলানো, মানে সেটি বদলানো হয়েছে। একটি কোম্পানি 32 বছর ধরে কিভাবে? তবে আমি কিন্তু আবারও বলবো, আমাদের নিজেদের সচেতনতা ছাড়া, আপনি দেখেন ওদিন দেখালো যে এটা যারা ডেভেলপ করছে, প্রত্যেকটা কমপ্লেক্স আপনি যান যেগুলি নির্মাণাধীন বহুতল, ওখানে যে কি পরিমাণ জমা পানি এবং ইত্যাদি আছে, তো এইটা কে করবে? হ্যাঁ, কিন্তু তাদের আবার বক্তব্য আছে, তারা বলেছে যে আমাকে জরিমানা করেছে, ঠিক আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে লকডাউনে তো আমাদের কোনো শ্রমিক আসতে পারছে না, কাজ করতে পারছে না, আমি মানে এটা কিভাবে পরিষ্কার করব? যেমন ছাদে পানি দেয়, কিউরিং এর জন্য পানি দেয়, 7 দিন 10 দিন রাখতে হয়, এটা কিন্তু এডিসের জন্য একটা খুব উর্বর ক্ষেত্র। বলা হচ্ছে এখানে কেরোসিন ছিটাই দেন পরিমাণ মতো, তাইলে আর এডিস হবে না। এই জিনিসগুলি তো আছে। আমি যদি ধরেন 1, 2 বা 50 কোটি টাকার বিল্ডিং বিক্রি করবো,
10,000 টাকার কেরোসিনের বেলায় কিপটামি করি, তো এটা কে বলবো? কাজে আমি মাইন্ডসেট এবং যারা এগুলি করছে আল্লাহ না করুক নিজেরা যখন এফেক্টেড হবে না তখন বুঝবে। কাজে করোনা বলেন, ডেঙ্গু বলেন, প্রশাসন, সরকার ইত্যাদি কেউ আছে, আমি যতক্ষণ ঠিক না হব কোন সরকার কোন প্রশাসন এগুলি ফাইট করতে পারবে। জনাব রওনক হোসেন, আপনার কাছ থেকে একটু শুনি, শেষের দিকে আছি। ডেঙ্গু সম্পর্কে যেটা, তো আমি ওনাদের সাথে একমত যে ডেঙ্গু আমাদেরকে এইভাবে আস্তে আস্তে, কিন্তু যেটি হয়েছে এখন সেটা হচ্ছে এই করোনার মধ্যে এমনি কিন্তু করোনার কারণে মানে ডেডিকেটেড কোনো হসপিটালে করোনার শয্যা খালি নেই, তখন কিন্তু আবার আসতেছে ডেঙ্গু। তো সেটা একটু ভয়ঙ্কর একটা বিপদের। আমার ফ্যামিলিতে আমার ভাতিজার হয়েছিল ঈদের ইমিডিয়েট আগে, কিন্তু খুব দ্রুতভাবে ইসলামিক ব্যাংক হসপিটালে ওরা প্ল্যাটিলেটের করে এটা রিকভার করেছে। কিন্তু এক্সপেন্সিভ দেন করোনা, কিন্তু করোনা চিকিৎসা অলমোস্ট ফ্রি সরকার করছে। আজকে শোর মধ্যে আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমার এক বন্ধু এনটিভি নিউজ এডিটর জানেন সারা হোসেন, তার একটি 10 বছরের একটি ছেলে, এটিএন বাংলা, তিনি ছবি দেখে খুব পেইনফুল, শেষের দিকে আছে। না, তো এটা আমাদেরকে এখন মুশকিল হলো যে আমরা করোনাতেই কুপকাত হয়ে আছি, তারপরে আবার এটা ছড়িয়ে পড়ার আগেই, প্রকোপ বৃদ্ধির আগেই এখন উচিত করা। জি, আমি মনে হয় ইয়ার কাছে চলে যাই, ইলিয়াস খান। ওই যেটি বললাম, এখন মূল কথা আমি যেটুকু বুঝি, বাংলাদেশে আর লকডাউন দেওয়ার সুযোগ নেই। নিউ নর্মাল সিচুয়েশন, করোনা থাকবে এটা ধরে আমি এটি কিভাবে এটা আমাদের বাঁচতে হবে, এটা কিভাবে প্রতিরোধ করব সেই ব্যাপারে আমাদের সচেতন হবে। এক্ষেত্রে সরকার যে ব্যবস্থাটি করতে পারে, দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে, যেটি অলরেডি পাইপলাইনে অনেক টিকা আছে, মাস্ক পরা নিশ্চিত করতে হবে, এবং যদি সম্ভব হয় যারা জনপ্রতিনিধি না খেয়ে ফেলে, যারা একদম সিভিয়ার পোর, টিকা খেয়ে ফেলার আশঙ্কা নাই, সিভিয়ার পোর যারা, তাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং বাংলাদেশে নিশ্চয়ই খুব বেশি টাকা লাগে। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান সাহেব খুব চমৎকার কথা বলছেন যে 2 কোটি লোককে দিলে মাসে কত 20,000 কোটি টাকা বোধ হয় লাগে, যে 10,000 টাকা করে দেয়। এটা কিন্তু খুব বড় ফিগার না বাংলাদেশের। আর হাতে সময় নেই, আমি আবারও বলবো, জনগণ যদি সচেতন না হয়, যেমন আপনি যদি টিকা দিলেন 100% টিকা দিলেন, টিকা দেওয়া মানে কিন্তু আপনার 100% নিরাপদ, তখনই কিন্তু আপনার মাস্ক পরতে হবে, তাই না? আমি আবারও একই কথা বলবো, সরকারকে দায় দেন, প্রশাসনকে দায় দেন, আমার কোনো আপত্তি নেই, নিজেকেও একটু দায় দেন। নিজেকে যতদিন দায় না দিবেন ততদিন এটা নিশ্চয়ই। আমার মনে হয় আরেকটু সময় থাকলে ভালো হতো, একেবারেই সময় নেই। জনাব ইলিয়াস খান, জনাব জাকারিয়া কাজল, কাজী রওনক হোসেন, আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভরাত্রি।